দিল্লিতে হাসিনার গলা টিপে ধরেছে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যানে। এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যখন বাসার জানালা দিয়ে ফুলের গন্ধ নেয়, তখন বাসার কারো কারো ফুলের দুর্গন্ধের কারণে ঘুম আসে না, ফলে চামড়ার ব্যাগ নাকের কাছে রেখে ঘুমায়। বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে ঠিক তেমনই। ভালো মানুষ আর ভালো শাসনাবাদের আর এখন ভালো লাগে না। অনেক আগে 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ। যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না, তবু আপনি ইউনূস সেন্টারের চেয়ারম্যান, যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসায়ীকে উৎসাহিত করে। এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন জবাব দেন, অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত, কারণ অবসর শব্দটি খুব ক্ষতিকর। অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই, আপনার কাজ শেষ। একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না, তখন সেটিকে অবসরে পাঠানো হয়, অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয়। কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজো করে রেখে দেয়া যাবে। ডক্টর ইউনূস আরও বলেন, জীবনের প্রথম ধাপে আমরা বড় হই, পড়াশোনা করি, বিয়ে করি, সন্তান লালন পালন করি, কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি। সবসময় দায়িত্ব পালন করতে হয়, সবসময় একটি চাপ অনুভব করতে হয়। কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত। আমি যা চাই তাই করতে পারি, আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি। আমি এখন শুধু সেই কাজগুলোই করি যা আমি উপভোগ করি। উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে 10 বছর আগে। 10 বছর পর আজকে তার বয়স 84 বছর। 84 বছরের একজন মানুষ 43 বছরের প্রাণ চাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি। ঘরে একজন শয্যাশা স্ত্রী, শুনেছি তার দেখাশোনাও ডক্টর ইউনূস করেন। কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন 84 বছরের এই মানুষটি, যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সেও অবসরকে অবসরে পাঠানো যায়। আদতে জাতির চরম ক্রান্তি লগ্নে চারিদিক যখন ঘোর অন্ধকার, তখন রোশনি হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনূস। অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেট করতে, ওনাকে ব্যর্থ করতে। বাংলাদেশে গত 53 বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল? যেখানে যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন। 84 বছর বয়সে অনবরত মিটিং, বক্তৃতা ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন। আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে। ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফোস্কা পড়ে। তিনি সফল হলে তো দেশ সফল, কারণ তাদের কাছে তো দেশের চেয়ে দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড়। উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক, তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেই হবে। উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, ডক্টর ইউনূসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না। জুলাইয়ের 36 বিপ্লবের ফলে তিনি পগ আর পার্ক হয়েছেন, তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড করে গেছেন কিছু আর্মিকে, যা তাদের কারবার দেখে সহজে মালুম করা যায়। ডক্টর ইউনূসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছড়ি করাই যাদের বড় দায়িত্ব, তাদের বলি, শুধু চীন সফরে ডক্টর ইউনূসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন। 15,000 কোটি টাকা বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকা 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10 কোটি টাকা তিস্তা ব্যারেজ তৈরি, বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। এখানে শেষ নয়, সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে 140টি দেশের প্রত্যেক ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক $7 তথা 847 টাকা দেয়া হতো, সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবার $12 অর্থাৎ 1,452 টাকা দেওয়া হবে। এছাড়া বিশ্বের 75তম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন। পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার কোশিশ করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন। এখন রিজার্ভ তরতর করে বাড়ছে। রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে। রপ্তানি প্রবৃদ্ধির 15% বেশি হয়েছে। ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময়। বিগত বছরগুলোয় বর্ডার কিলিং গড়ে বছরে 500 এর অধিক ছিল। গত বছর ছিল 577 জন।
ইউনূস সরকারের সময় তার 7 মাসে 10 জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি। তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনূস, পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালি ও তিনি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনূস। সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে, কারণ তিনি সৎ ও আন্তরিক। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে একমাত্র তার আমলের সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে। কাউকে তিনি গ্রেপ্তার করেননি বা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না। তিনি প্রবাসীর ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে। তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার, যা তিনি মেরামত ও সংস্কার করছেন। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন। একটা দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটা ত্রিশূল সংখ্যক মানুষ জ্ঞানীগুণী, প্রতিবাদী ও আলোকিত হয়। ব্রেন ড্রেনের কারণে আমরা একাডেমিক্যালি মেধাবীদের হারিয়েতে যাচ্ছি। সাংস্কৃতিক অঙ্গনের গুণী, প্রতিবাদী ও আলোকিতদেরও হারিয়েছি। আর দিন যতই যাচ্ছে ব্রেন ড্রেনের হার ততই বাড়ছে। টের যদি এখনো না পেয়ে থাকেন, শিগগিরই চরমভাবে টের পাবেন। তখন আর তেমন কিছু করার থাকবে না। এই কারণে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। সময় যতই যাচ্ছে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা ততই বাড়ছে। যে দলের নির্বাচনের দাবি জানাচ্ছে, জনগণ তাদের প্রতি বিরক্তি প্রকাশ করছে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনও তারা ডক্টর ইউনূসকে নিয়ে মহাচিন্তায় ছিল। না পারছিল গিলতে, না পারছিল বমি করতে। বর্তমানে একই পরিস্থিতি বিএনপির বেলাও। ডক্টর ইউনূস নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে তিনি বিএনপির কাছে অপছন্দনীয় পাত্রে পরিণত হয়েছেন। তাই কম সময়ে তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরে টি-20 খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে মনে হয়। জনগণ ইতিমধ্যেই টের পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে, কে কি চাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির। জনগণ এখন এমন কাউকে খুঁজছে যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন। কেউ কেউ ডক্টর ইউনূসকে সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রাখতে ডক্টর ইউনূসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই দলটি ছোট হবে না, এটা অনেকটা নিশ্চিত। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের এক অমূল্য সম্পদ, যাকে অপমানের চরম ফল ভোগ করছে পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ। 1000 বছরে একবার এমন একজন নেতার জন্ম নেন যিনি সত্য, সততা ও সঠিক মূল্যবোধের পরিচায়ক। তাকে ঠেকানোর চেষ্টা নয়, বরং তার দর্শক ও কাজকে স্বাগত জানানোর সময়ের দাবি। আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি। ডক্টর ইউনূস ক্ষমতালোভী নন, তার বয়স প্রায় শেষ। মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিশ করে যাচ্ছেন এই মহান ব্যক্তি, যার চাওয়ার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি, কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেয়া, কিছু ভালো বিষয় একমত হওয়া জরুরি। আসলে যে কোনো জাতিকে বিশেষ মুহূর্তে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে ধর্ম, বর্ণ, দলমত ও আদর্শের ঊর্ধ্বে উঠিয়ে কিছু বিষয় স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজমের দিকে এগিয়ে আসতে হয়। তা না হলে বিরাজমান সংকট থেকে উতরানো যায় না, যেটা বর্তমানে বাংলাদেশের জন্য খুবই জরুরি বলে মনে করি। সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে যে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নাকি খারাপের দিকে যাচ্ছে। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের একজন সিনিয়র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গেও সরকারের সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক রয়েছে। তিনি জানান, সম্প্রতি সেনাপ্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন, আর তার পরদিন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন 3 বাহিনীর প্রধান, আইজিপি, বিজিপি ডিজি, কোস্টগার্ড ডিজি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তবে প্রশ্ন উঠেছে, প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে আইজিপি নাম ছিল না কেন? এই বিষয়ে তিনি ব্যাখ্যা করেন, আইজিপি বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে তার নাম বাদ পড়াটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সেটি সংশোধনযোগ্য। বৈঠকটি নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় এটি কি কোনো বিশেষ সংকেত বহন করে, তখন তিনি স্পষ্ট করেন এটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত পর্যালোচনামূলক বৈঠকের অংশ। তিনি বলেন, এরকম বৈঠকের আগেও 4-5 বার হয়েছে। ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি রিভিউ করা সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়ানো হচ্ছে যে মানবিক করিডর ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এসব স্পষ্ট গুজব এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী বিশেষ করে সাবেক স্বৈরশাসকের অনুসারীরা সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ঘিরে দ্বৈত নাগরিকদের সেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোও সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, যারা সব অভিযোগ করেছেন তারা আজ পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তিনি মন্তব্য করেন, এই অভিযোগ যদি বিদেশে হতো তাহলে মানহানি মামলা হতো। তবুও সরকার ধৈর্যের সঙ্গে বারবার বলছেন, আপনারা যদি প্রমাণ দেখাতে পারেন আমরা তা গ্রহণ করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, দেশের সচেতন জনগণ ও দায়িত্বশীল গণমাধ্যম এই ধরনের অপপ্রচার ও রাজনৈতিক গুজব থেকে সত্য আলাদা করতে পারবেন।